হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা হ্যাভ ভার্বের টেন্স সম্পর্কে জানব। এর আগে আমি কি বলেছি, আমরা তিনটে টেন্স আলাদা করে শিখব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব আমরা কমপ্লিট করে নিয়েছি। আজ থেকে আমরা হ্যাভ ভার্ব শুরু করব। হ্যাভ ভার্ব শেষ হয়ে গেলে আমরা ডু ভার্ব বা অ্যাকশন ভার্বের আন্ডারে যে অনেক রকম ভার্ব আছে সেই সব ভার্ব নিয়ে আলোচনা করব, সেটা যখন আমরা ডু ভার্বে যাব। আজকের ক্লাসে যেহেতু আমরা হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব, তাই আমরা আমাদের আলোচনা শুধু হ্যাভ ভার্বের মধ্যেই সীমিত রাখবো, যাতে তোমাদের কোনো কনফিউশন না হয় শিখতে গিয়ে। তাহলে হ্যাভ ভার্বের আজকে আমরা প্রেজেন্ট টেন্স শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স, হ্যাভ ভার্বের টেন্স শেখার আগে আমরা দেখে নেব হ্যাভ ভার্বের যে চারটে ফর্ম আছে সেগুলো, যেটা তোমাদেরকে আমি আগে বলেছি, তবু আরও একবার আমরা জেনে নেব। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ অথবা হ্যাজ। পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপেল ফর্ম হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম হ্যাভিং। এই হলো চারটে ফর্ম, যেটা দিয়ে আমরা এই চারটে ফর্ম আমাদেরকে বিভিন্ন রকমের টেন্স তৈরি করতে সাহায্য করবে। কীভাবে করবে সেটা যখন আমরা টেন্স এগোতে থাকবো, শিখতে থাকবো, তখন আমরা আরও জানবো। এখন যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স শিখবো হ্যাভ ভার্বে, তাই আমরা প্রেজেন্টের প্রথম টাইপ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জেনে নেব। আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা জেনে রাখো, যেটা আমি তোমাদেরকে আগের যখন একটা ক্লাসে বলে দিয়েছি, যে হ্যাভ ভার্বের শুধু একটা মানে হয় না, হ্যাভ ভার্বের 8 থেকে 10 রকমের মিনিং হয়। সেটা টেন্স নিয়ে এগোতে থাকবো, ততই আমরা সেই মিনিংগুলো জানতে থাকবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কেমনভাবে ব্যবহার করব? যখন কারোর কিছু আছে এই রকম বোঝাবে, সেটা পজেশন বা ওনারশিপ, আমার আছে, তোমার আছে, তার আছে, তাহাদের আছে, ঠিক আছে, যেটা ওনারশিপ বা পজেশন, কারোর কিছু আছে বোঝাবে, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ মেইন ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। ক্লিয়ার? এবারে দেখা যাক ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার কী হবে, সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী। আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, হি সি ইট, হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে, ইট কোনো থিং বা অবজেক্টের ক্ষেত্রে। তাহলে হি হ্যাজ তার আছে, দে হ্যাভ তাহাদের আছে। এবার নাউনের ক্ষেত্রে দেখা যাক, দ্য গার্ল হ্যাজ মেয়েটির আছে, দ্য বয় হ্যাজ ছেলেটির আছে। এবার যখন এই গার্ল বয় প্লুরাল হয়ে যাবে, দ্য গার্লস তখন হ্যাভ হয়ে যাবে, দ্য বয়েজ তখন হ্যাভ হয়ে যাবে। তাহলে হ্যাভ আর হ্যাজের কনফিউশন আছে? কনফিউশন নেই, কারণ এক্ষুনি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া সব কটা ক্ষেত্রে হ্যাভ বসবে সাবজেক্টের পরে, আর থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন শুধুমাত্র হ্যাজ বসবে। ক্লিয়ার? বাকি সব ক্ষেত্রে কি বসবে? হ্যাভ। এই গেল আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, তোমরা বুঝতে পারলে। এবারে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার করে নেব। দেখো, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ বাইক, আমার একটি বাইক আছে। আই হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন আছে। হি হ্যাজ এ গিটার, তার একটি গিটার আছে। এখানে হ্যাজ কেন বসলো? কারণ হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? হ্যাজ বসবে। দে হ্যাভ এ বিগ হাউস, তাদের একটি বড় বাড়ি আছে। ইউ হ্যাভ বিউটিফুল আইজ, এখানে দেখো তোমার চোখগুলো খুব সুন্দর। যখন আমি এই ইংলিশ বলবো তখন আমি কি বলবো? ইউ হ্যাভ বিউটিফুল আইজ, তোমার চোখগুলো খুব সুন্দর। ক্লিয়ার? দ্য সান হ্যাজ হিট অ্যান্ড লাইট, সূর্যের তাপ এবং আলো আছে। দ্য সান কেন হ্যাজ হলো? কারণ দ্য সান একটা সিঙ্গুলার নাম্বার, তাই সানের পরে হ্যাজ হয়েছে। ক্লিয়ার? এটা নাউন, প্রপার নাউন। প্রপার নাউনের চ্যাপ্টার তোমরা যদি না দেখো অবশ্যই দেখে নাও, তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। উই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধু আছে। সৌরভ হ্যাজ অ্যান আইফোন, সৌরভের একটি আইফোন আছে। কারণ এটা একটি নাম, প্রপার নাউন, তাই এটা নামের পরে কি বসবে? হ্যাজ। ক্লিয়ার?
মাই মাদার হ্যাজ এ হারমোনিয়াম, আমার মায়ের একটি হারমোনিয়াম আছে। ইউ হ্যাভ এ প্রেসিয়াস পেন, তোমার একটা খুব দামি পেন আছে। দ্য বয় হ্যাজ ভেরি গুড মেমোরি, ছেলেটির স্মৃতিশক্তি খুব ভালো। দ্য বয় হ্যাজ ভেরি গুড মেমোরি, যখন আমি বলবো ওই ছেলেটির স্মৃতিশক্তি খুব ভালো তখন আমি বলবো দ্য বয় হ্যাজ ভেরি গুড মেমোরি। এবারে আরেকটা জিনিস দেখো, যখন আমরা দ্য বয়েজ করলাম এখানে দ্য বয় মানে সিঙ্গুলার, দ্য বয়েজ যখন হয়ে গেল প্লুরাল, আর আমরা প্লুরাল মানে কি জানি, সেখানে ভার্ব কী হবে, হ্যাভ। দ্য বয়েজ হ্যাভ ভেরি গুড মেমোরি, ওই ছেলেগুলোর স্মৃতিশক্তি খুব ভালো, ওই ছেলেগুলোর স্মৃতিশক্তি খুব ভালো। তাহলে তোমরা নিশ্চয়ই হ্যাভ ভার্বের কনসেপ্ট বুঝতে পেরেছো। প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা শুধু আছে বা থাকা এরকম বোঝাবো, যেটা ওনারশিপ বা পজেশন। তাহলে এখানে কিন্তু আমরা হ্যাভ ভার্বের ডিফারেন্স মিনিংটা কি বা হ্যাভ ভার্বের আর কী কী অর্থ আছে এর মাধ্যমে আমরা জানতে পারলাম না। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব তখন তোমরা দেখবে হ্যাভ ভার্বের আরও কত রকমভাবে আমরা হ্যাভ ভার্ব ইউজ করতে পারি, যেটা তোমাদেরকে কেউ শেখায়নি, সেটা তোমাদেরকে আমি শেখাবো। হ্যাভ ভার্বকে আরও আমরা কত রকমভাবে শিখতে পারি, যেটা তোমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে, ইংরেজি বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা তোমরা ইংরেজিটাকে ভালোভাবে শিখতে চাও অবশ্যই তুমি আমার ক্লাসটাকে ফলো করতে থাকো, দেখবে এর ফলে তোমার অনেক লাভ বা বেনিফিট হবেই আমি আশা করি। তাহলে এর পরের ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখব হ্যাভ ভার্বের, এবং হ্যাভ ভার্বের আরও কত ডিফারেন্স মিনিং আছে সেগুলো আমরা ওই সেন্টেন্সগুলোর মাধ্যমে জেনে নেব। তাহলে দেখো, এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব হ্যাভ ভার্বের। এই টেন্স থেকে তোমরা বুঝতে পারবে হ্যাভ ভার্বের আলাদা করে টেন্স শেখা কতটা ইম্পর্টেন্ট, যেটা আজ পর্যন্ত কেউ তোমাদের শেখায়নি। আমরা একদম ডিটেলে হ্যাভ ভার্বটাকে শিখব। এইবার তোমরা দেখতে পাবে হ্যাভ ভার্বকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি। আমরা প্রায় 7-8 রকমভাবে হ্যাভ ভার্বকে ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং আরও যেসব টেন্সগুলো আমরা শিখতে থাকব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন কন্টিনিউ কারোর কিছু হচ্ছে বোঝাবে, কন্টিনিউ কারোর কিছু হচ্ছে এইরকম বোঝাবে, মানে এই যখন আমরা কোনো কথা বলছি বা লিখছি সেই মুহূর্তে কারোর কিছু হচ্ছে এই রকম বোঝাবে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার করব। কি হচ্ছে, কত রকমভাবে ব্যবহার করা যায় সেটা আমরা এক্সাম্পলে আসব। আগে দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর অক্সিলারি ভার্ব। অ্যাম ইজ আর কোত্থেকে এসছে? বি ভার্ব থেকে, ক্লিয়ার। তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম অফ হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম কি? হ্যাভিং। তারপরে কি? অবজেক্ট বা কমপ্লিমেন্ট সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। তাহলে এখানে এই অক্সিলারি ভার্ব কোনগুলো? অ্যাম অথবা ইজ অথবা আর, এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে, ব্যবহৃত হয়ে এই প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম অফ হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের যে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম সেটাকে সাহায্য করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে, যেটার মাধ্যমে আমরা বোঝাবো কারোর কিছু হচ্ছে কন্টিনিউ প্রসেসে। তাহলে দেখা যাক ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আর সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী আমাদের সেন্টেন্স স্ট্রাকচার কী হবে। আই অ্যাম হ্যাভিং, তাহলে আয়ের পরে অ্যাম বসলো কেন? যেটা আমরা বি ভার্বে আলোচনা করে নিয়েছি। তোমরা দেখেছো তো কতটা ইম্পর্টেন্ট বি ভার্বটাকে শেখা। তাহলে আই অ্যাম হ্যাভিং, উই আর হ্যাভিং। এখানে আমি তোমাদেরকে মানে বলছি না, কেন? আমরা সেন্টেন্সে গিয়ে মানেটা বললে বা মিনিংটা বললে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তোমরা শুধু জেনে রাখো কোন সাবজেক্টের পরে কিভাবে আমরা সেন্টেন্সটাকে গঠন করব। ইউ আর হ্যাভিং, হি সি ইট ইজ হ্যাভিং, দে আর হ্যাভিং, দ্য গার্ল দ্য বয় ইজ হ্যাভিং, দ্য গার্লস দ্য বয়েজ আর হ্যাভিং। এইরকম অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে। সাবজেক্টের পরে কী কী ভার্ব বসবে তোমরা দেখে নিলে। অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব হিসাবে বসছে সাবজেক্ট অনুযায়ী, আর তারপরে বসছে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম অফ হ্যাভ ভার্ব। তাহলে আমরা কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা কোন অর্থে ব্যবহৃত করব? কারোর কিছু হচ্ছে এই রকম অর্থে। সেটা কীরকম অর্থে এইবারে আমরা দেখব, আর দেখব হ্যাভ ভার্বকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি, যেটা তোমরা আগে শেখোনি। আই অ্যাম হ্যাভিং ডিনার, আই অ্যাম হ্যাভিং ডিনার, আমার ডিনার হচ্ছে এরকম বোঝাবো না। এখানে হ্যাভিংয়ের অর্থ কি? ইটিং। ইট মানে আমরা জানি খাওয়া। এখানে আই অ্যাম হ্যাভিং ডিনার মানে হচ্ছে আমি ডিনার করছি।
যে মুহূর্তে আমরা সেন্টেন্সটা লিখছি বা বলছি তখন আমি ডিনার করছি, কন্টিনিউ প্রসেসে চলছে, তাহলে এখানে হ্যাভিংয়ের অর্থ কি? ইট বা ইটিং। তাহলে এখানে কি হবে? আই অ্যাম হ্যাভিং ডিনার, আমি আমার ডিনার করছি। ক্লিয়ার? তারপরটা দেখো, ইউ আর হ্যাভিং ফান ইন দ্য পার্টি। তাহলে এখানে তুমি পার্টিতে মজা করছো, তুমি পার্টিতে মজা করছো বা তুমি পার্টিতে মজা নিচ্ছ। তাহলে এখানে হ্যাভিংটা কি? করা অর্থে ব্যবহৃত হলো। তুমি পার্টিতে মজা নিচ্ছ বা করছো। ক্লিয়ার? হ্যাভিংয়ের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাভ মানে আমরা কি জানি? আছে, কিন্তু যখন আমরা কন্টিনিউয়াসে আসছি, হ্যাভের অর্থ কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকছে। বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন সিচুয়েশানে আমরা বিভিন্ন রকমভাবে হ্যাভটাকে ইউজ করছি। তারপরটা দেখো, হি ইজ হ্যাভিং হেডেক, মানে তার মাথা যন্ত্রণা করছে, মানে হি ইজ সাফারিং ফ্রম হেডেক। তাহলে এখানে হ্যাভ মানে কি? সাফার বা ভোগা, সে মাথায় যন্ত্রণায় ভুগছে, এই মুহূর্তে ভুগছে, কন্টিনিউয়াস প্রসেস। দে আর হ্যাভিং গ্রেট ডেঞ্জার, তারা খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে হ্যাভিং মানে কি হলো? গো থ্রো, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। তাহলে দে আর হ্যাভিং গ্রেট ডেঞ্জার মানে তারা খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন কন্টিনিউয়াস প্রসেসে তাদের বিপদটা এখনও কাটেনি, তারা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। সৈকত ইজ হ্যাভিং টাফ টাইম, সৈকত খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানেও কি? গো থ্রো বা কিছুর মধ্যে দিয়ে যাওয়া। আই অ্যাম হ্যাভিং মাই কার রিমডেলড, আমি আমার গাড়িটাকে নতুন করে সাজাচ্ছি। তাহলে হ্যাভটা কি হয়ে গেল? মেক অর্থে বা নতুন করে তৈরি করছি, এইরকম অর্থে আমরা হ্যাভটাকে ব্যবহার করলাম। আই অ্যাম হ্যাভিং মাই কার রিমডেলড, আমি আমার কারটাকে নতুন করে রিমডেল করছি। শাহরুখ খান ইজ হ্যাভিং মাচ ফেম, মানে শাহরুখ খান খুব জনপ্রিয়তা পাচ্ছে। এখানে তাহলে হ্যাভিংটা কী অর্থে ব্যবহৃত হলো? গেট অর্থে, পাওয়া অর্থে ব্যবহৃত হলো। দ্য বার্ড ইজ হ্যাভিং ওয়াটার, পাখিটা কি? জল পান করছে। তাহলে এখানে হ্যাভিংটা কোন অর্থে ব্যবহৃত হলো? ড্রিঙ্ক বা ড্রিঙ্কিং অর্থে ব্যবহৃত হলো। ড্রিঙ্ক মানে পান করা। মাই মাদার ইজ হ্যাভিং আর্থরাইটিস, আমার মা আর্থরাইটিসে ভুগছে। তাহলে এখানে হ্যাভিং কী অর্থে ব্যবহৃত হলো? সাফার, ভোগা অর্থে। তাহলে তোমরা দেখলে হ্যাভটাকে আমরা কত রকমভাবে ব্যবহার করলাম। হ্যাভটাকে আমরা প্রথমে কী অর্থে ব্যবহৃত করলাম? হ্যাভিং ডিনার, এখানে ইট খাওয়া অর্থে ব্যবহৃত করলাম। তারপরে ইউ আর হ্যাভিং ফান ইন দ্য পার্টি, মজা করছো, গেট পাওয়া অর্থে ব্যবহৃত করলাম। তারপরে কি? হি ইজ হ্যাভিং হেডেক, সে মাথা যন্ত্রণায় ভুগছে, এখানে আমরা সাফার অর্থে ব্যবহৃত করলাম। দে আর হ্যাভিং গ্রেট ডেঞ্জার, তারা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা মধ্যে দিয়ে যাচ্ছে গো থ্রো অর্থে ব্যবহৃত করলাম। সৈকত ইজ হ্যাভিং টাফ টাইম, সৈকত খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে আমরা গো থ্রো অর্থে ব্যবহৃত করলাম। আই অ্যাম হ্যাভিং মাই কার রিমডেলড, আমি আমার গাড়িটাকে নতুন করছি, এখানে মেক অর্থে ব্যবহৃত হলো। শাহরুখ খান ইজ হ্যাভিং মাচ ফেম, শাহরুখ খান খুব জনপ্রিয়তা পাচ্ছে, এখানেও গেট অর্থে ব্যবহৃত হলো। দ্য বার্ড ইজ হ্যাভিং ওয়াটার, এখানে ড্রিঙ্ক বা পান করা অর্থে ব্যবহৃত হলো। মাই মাদার ইজ হ্যাভিং আর্থারাইটিস, আমার মা আর্থারাইটিসে ভুগছে, এখানে আমরা সাফার অর্থে ব্যবহৃত হলো। এছাড়াও আমরা কী অর্থে ব্যবহৃত করতে পারি, কী অর্থে ব্যবহার করতে পারি? এছাড়া আমরা টলারেট, সহ্য করা অর্থে ব্যবহৃত করতে পারি। এছাড়া আমরা এন্ডিওর, সহ্য করা অর্থে ব্যবহৃত করতে পারি। ক্লিয়ার? এছাড়া আরও যে দু তিনটে কারণে ব্যবহার করতে পারি সেটা আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখব। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা হ্যাভ ভার্বকে কত রকমভাবে ব্যবহার করতে পারি তোমাদের একটা নিশ্চয়ই ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তাহলে এইরকমভাবে যদি আমরা হ্যাভ ভার্বটাকে না শিখতাম, তোমরা কি কখনো বুঝতে পারতে যে হ্যাভ ভার্বকে আমরা এত রকমভাবে ব্যবহার করতে পারি? শুধু তোমরা একটা হ্যাভ ভার্ব শিখবে, দেখো কত রকমভাবে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারছো। তাই সেন্টেন্স লেখা বা বলার ক্ষেত্রে শুধুমাত্র এই বাক্য মুখস্থ করলে কিন্তু হবে না, আমরা বিভিন্ন ওয়ার্ডকে কীভাবে ব্যবহার করতে পারি সেটাও জানতে হবে। তবেই তোমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে ইংলিশ বলতে পারবে, লিখতে পারবে। তাই হ্যাভ ভার্বকে যদি তোমরা এত ডিটেলসে না শিখতে, তাহলে কি তোমরা কোনোদিনও জানতে পারতে যে হ্যাভ ভার্বকে আমরা এত রকমভাবে ব্যবহার করতে পারি? আর সেটাই আমরা এখন শিখলাম। এরপরে আরও অন্যগুলো কিছু ব্যবহার দেখব, সাথে সাথে এখন যেটা শিখলাম সেটা আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্টলি লিখতে পারি সেটাও দেখব। তাহলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখো। এখন আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব।
এই টেন্সটা আরও গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তোমাদেরকে বললেই তোমরা এক্ষুনি বুঝতে পেরে যাবে। তোমরা অনেক সময় সেন্টেন্সে দেখবে আমরা হ্যাভ হ্যাড আর হ্যাজ হ্যাড ইউজ করে থাকি। এই হ্যাভ হ্যাড আর হ্যাজ হ্যাড এলো কোথা থেকে? তোমরা কখনো কি ডিটেলসে শিখেছো? ডিটেলস আমি তোমাদেরকে বলবো। এটা এসছে হ্যাভ ভার্বের টেন্স থেকে, হ্যাভ ভার্বের পারফেক্ট টেন্স থেকে। এই কনসেপ্টটা অন্য কোনো মঙ্গল গ্রহ থেকে আসেনি। এই কনসেপ্টটা এসেছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে। তোমাদেরকে অনেক সময় শেখানো হয় হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এটা কীরকমভাবে ব্যবহার করবে, কিন্তু এর কনসেপ্টটাই তৈরি হয়েছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে। তাহলে হ্যাভ ভার্বের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব? কন্টিনিউইং প্রসেসে কি ওটা কন্টিনিউ হচ্ছিল, এখানে কিন্তু কন্টিনিউ হয়নি, ওটা হয়ে গেছে, এই রকম অর্থে ব্যবহার করব। এখানেও আমরা হ্যাভ ভার্বকে বিভিন্ন রকম অর্থে ব্যবহার করব। তাই কীরকম হয়ে গেছে তোমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। তার আগে তোমরা সেন্টেন্স স্ট্রাকচারটাকে ভালো করে বুঝে নাও। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? হ্যাড। তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। তাহলে এই হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমাদের হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতেই হবে, কারণ এই হ্যাভ অথবা হ্যাজ এই অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে সাহায্য করবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে। তাহলে এই হলো আমাদের কনসেপ্ট। এবারে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন অনুযায়ী দেখা যাক কীভাবে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে। আই হ্যাভ হ্যাড, তোমরা এরকম সেন্টেন্স দেখেছো, আই হ্যাভ হ্যাড, তারপরে কিছু লেখা আছে উই হ্যাভ হ্যাড, ইউ হ্যাভ হ্যাড, ইউ হ্যাভ হ্যাড, হি সি ইট হ্যাজ হ্যাড, দে হ্যাভ হ্যাড। কারণ আমরা কি শিখেছিলাম হ্যাভ ভার্বে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় হ্যাজ বসে, এখানেও তাই হ্যাজ বসেছে। আর পাস্ট পার্টিসিপল ফর্মটা সবার ক্ষেত্রেই এক। দ্য গার্ল, দ্য বয় হ্যাজ হ্যাড, দ্য গার্লস, দ্য বয়েজ হ্যাভ হ্যাড। এই গেল আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। এইবারে যখন আমরা এক্সাম্পলগুলো দেখব তখন তোমরা এই হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাডের কনসেপ্ট একদম সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাভ ভার্বকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি। তাহলে দেখো, যখন তোমাদের বাড়ি দুপুরবেলা বা যে কোনো সময় কেউ এলো, তুমি খেয়ে বসে আছো, তোমাকে এসে সে জিজ্ঞাসা করলো যে তোর কি খাওয়া হয়ে গেছে বা তোর কি লাঞ্চ করা হয়ে গেছে, তখন তুমি কি উত্তর দেবে? আই হ্যাভ হ্যাড লাঞ্চ। আই হ্যাভ হ্যাড লাঞ্চ, সব থেকে ভালো হয় মাই লাঞ্চ। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমার লাঞ্চ করা হয়ে গেছে। আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ, আমার লাঞ্চ করা হয়ে গেছে। তাহলে এখানে হ্যাড কি অর্থে ব্যবহৃত হলো? খাওয়া হয়ে গেছে অর্থে হ্যাড ব্যবহৃত হলো। ইট মানে আমরা জানি খাওয়া, তাহলে হ্যাড এখানে বুঝতে পারলে ইট অর্থে ব্যবহৃত হয়েছে। ধরো তুমি আমেরিকাতে গেছিলে, বাড়িতে এসেছো, তোমার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন এসেছে, এবার তোমাকে জিজ্ঞাসা করলো তুই আমেরিকাতে কেমন টাইম কাটালি, তখন তুমি কি বলবে? আই হ্যাভ হ্যাড এ গ্রেট টাইম ইন আমেরিকা, আমি আমেরিকাতে খুব ভালো টাইম কাটিয়েছি। তাহলে এখানে হ্যাড কী অর্থে ব্যবহৃত হলো? সময় কাটানো অর্থে বা টাইম স্পেন্ড করা অর্থে, সময় কাটানো অর্থে ব্যবহৃত হলো হ্যাড। আই হ্যাভ হ্যাড এ গ্রেট টাইম ইন আমেরিকা, আমি আমেরিকাতে খুব ভালো সময় কাটিয়েছি। ক্লিয়ার? ধরো কারোর কোনো মেন্টাল শক পেয়েছে, এবারে তুমি বা অন্য কেউ তোমাকে ফোন করলো, এবার তোমাকে বললো যে তার শরীর খুব খারাপ, এখনও তোমাকে বললো না যে তার কি হয়েছে। এইবার তুমি ফোনে তাকে জিজ্ঞাসা করলে যে তার কি হয়েছে, তখন যে তোমাকে ফোন করেছিল সে উত্তরে বলল হি হ্যাজ হ্যাড এ মেন্টাল শক, সে একটি মেন্টাল শক পেয়েছে বা মানসিক কোনো আঘাত পেয়েছে। তাহলে এখানে হ্যাড কী অর্থে ব্যবহৃত হলো? কিছু পেয়েছে অর্থে, সেটা কি পেয়েছে? মানসিক আঘাত পেয়েছে অর্থে ব্যবহৃত হলো। ক্লিয়ার? ধরো তোমার কোনো সার্জারি হয়েছে, হাঁটুতে সার্জারি হয়েছে, কেউ তোমাকে জিজ্ঞাসা করলো তোর কি হয়েছে, তখন তুমি তাকে কি বলবে? আই হ্যাভ হ্যাড এ নি সার্জারি, আমার একটি হাঁটুতে সার্জারি বা অস্ত্রোপচার হয়েছে। তাহলে এখানে হ্যাডটা কী অর্থে ব্যবহৃত হলো? আন্ডারগো, মানে কোনো ট্রিটমেন্ট হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? বিরাট কোহলি হ্যাজ হ্যাড মেনি রেকর্ডস, বিরাট কোহলি অনেক রেকর্ড অ্যাচিভ করেছে বা অর্জন করেছে। বিরাট কোহলি অনেক রেকর্ড
অর্জন করেছে। তাহলে এখানে হ্যাড কী অর্থে ব্যবহৃত হলো? অ্যাচিভ অর্থে, সে কিছু অর্জন করেছে। বিরাট কোহলি হ্যাজ হ্যাড মেনি রেকর্ডস, বিরাট কোহলি অনেক রেকর্ড অর্জন করেছে। ক্লিয়ার? তোমাদের মধ্যে যদি কেউ কিছু অর্জন করে থাকো, তুমিও তাকে বলবে আই হ্যাভ হ্যাড মেনি রেকর্ডস, আমি অনেক রেকর্ড অর্জন করেছি। ক্লিয়ার? তুমি এটাও বলতে পারো, ধরো তুমি কোনো খেলায় বা কিছুতে অনেক প্রাইজ পেয়েছো, তখন তুমি কি বলবে? আই হ্যাভ হ্যাড মেনি প্রাইজেস, আমি অনেক প্রাইজ পেয়েছি। ক্লিয়ার? তারপরটা দেখো, উই হ্যাভ হ্যাড গুড টাইমস ইন দ্য পার্টি, আমরা পার্টিতে খুব ভালো সময় কাটিয়েছি। তাহলে এটা হ্যাডটা কি? স্পেন্ড করা অর্থে বা সময় কাটানো অর্থে ব্যবহৃত হয়েছে। উই হ্যাভ হ্যাড গুড টাইমস ইন দ্য পার্টি, আমরা পার্টিতে খুব ভালো সময় কাটিয়েছি। ধরো তুমি বাড়িতে ফিরে এলে, কেউ তোমাকে বললো যে কী রে তোরা পার্টিতে কেমন সময় কাটালি, তখন তুমি কি বলবে? উই হ্যাভ হ্যাড গুড টাইমস ইন দ্য পার্টি, আমরা পার্টিতে খুব ভালো সময় কাটিয়েছি। এখানে তাহলে তোমরা বুঝতে পারলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ভার্বের গুরুত্বপূর্ণ ব্যবহার। এখানে এই যে হ্যাভ হ্যাড, এখানে হ্যাজ হ্যাড, এই হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড দেখলে তোমরা সেন্টেন্সে যখন দেখতে তোমরা গুলিয়ে ফেলতে যে এইগুলো কেন এরকমভাবে ব্যবহার হচ্ছে। এখন নিশ্চয়ই তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড আমরা কীভাবে ব্যবহার করতে পারি। এই চারটেকে এরকমভাবে সেপারেটলি শেখো টেন্সগুলোকে, তাহলে দেখবে তোমরা হ্যাভ ভার্ব সম্পর্কে তোমাদের যত কনফিউশন ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হ্যাভ ভার্ব সম্পর্কে আলোচনা করে নেব। তাহলে এখন আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সের লাস্ট টাইপ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। আমরা এই হ্যাভ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করব? যখন অনেক সময় ধরে কারোর কাছে কিছু থেকে আসছে এইরকম অর্থ বোঝাবে। যখন কারোর কাছে অনেক সময় ধরে কিছু থেকে আসছে বা কেউ কিছু পেয়ে আসছে অনেক সময় ধরে এইরকম অর্থ বোঝাবে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব হ্যাভ ভার্বের। এবারে দেখা যাক সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে কি? সাবজেক্ট, তারপরে কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, অক্সিলারি ভার্ব, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাভিং, তারপরে কি? যে সময়টা আমরা বোঝাবো সেই টাইমটা। তাহলে এখানে এই সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কেন বসেছে? কারণ এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এই হ্যাভ ভার্বটাকে সাহায্য করবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে। আর হ্যাভ ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটা হ্যাভিং। তাহলে অক্সিলারি কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে হ্যাভিং। এইবারে আমরা তো বললাম অনেক সময় ধরে কারোর কিছু থেকে আসছে বা কেউ কিছু পেয়ে আসছে এরম অর্থে ব্যবহার করব। এইবার সেটাকে আমরা সেন্টেন্সের মাধ্যমে বুঝবো। ধরো তোমরা অনেক বন্ধু মিলে স্কুলে পড়তে, ক্লাস 12-এর পর তোমরা স্কুল থেকে বেরিয়ে কলেজে ভর্তি হয়ে গেছো। এইবারে তোমাদের বন্ধুদের আবার দেখা হলো। এবার তোমরা সবাই মিলে বললে স্কুলের এখনও কত স্মৃতি আমাদের মধ্যে রয়ে গেছে। তোমরা স্মৃতিচারণা করছো, তোমরা কি বলছো? আমাদের মধ্যে এখনও সেই স্কুলের কত স্মৃতি এখনও আমাদের মধ্যে জড়িয়ে আছে। তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে লিখব? উই হ্যাভ বিন হ্যাভিং গুড মেমোরিজ সিন্স আওয়ার স্কুল ডেজ। আমাদের স্কুল দিন থেকে এখনও পর্যন্ত কত স্মৃতি আমাদের মধ্যে রয়ে গেছে। তাহলে স্কুল ডেজ নিশ্চয়ই অনেক দিন আগে শুরু হয়ে গেছিলো এবং এই গুড মেমোরিজগুলো এখনও তোমাদের সাথে রয়ে গেছে, এই সুন্দর স্মৃতিগুলো। বুঝতে পারলে কীভাবে ব্যবহার করব? ক্লিয়ার? পরেরটা দেখা যাক। সৈকত বা যে কোনো নাম হতে পারে হ্যাজ বিন হ্যাভিং ব্যাড টাইমস ফর এ লং টাইম। ধরো কোনো কারণে কেউ অনেক সময় ধরে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে এখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার খারাপ সময় এখনও শেষ হয়নি। অনেক সময় আগে তার খারাপ সময় শুরু হয়েছিল এবং সে এখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এইরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে ইংলিশে লিখব কীভাবে? দেখো, সৈকত হ্যাজ বিন হ্যাভিং ব্যাড টাইমস ফর এ লং টাইম। সৈকত অনেক সময় ধরে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে হ্যাভ ভার্বটাকে আমরা কীভাবে ব্যবহার করলাম দেখতে পেলে? ক্লিয়ার? তারপরটা কি? ধরো তোমাদের মা বাবা বা যে কোনো কেউ আত্মীয় স্বজন যে কেউ কোনো রোগে অনেক দিন ধরে ভুগছে, ধরে নাও ডায়াবেটিস, সে অনেক দিন ধরে ওই ডায়াবেটিস রোগে ভুগছে। তাহলে এটাকে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে কিভাবে লিখব? দেখো, মাই ফাদার হ্যাজ বিন হ্যাভিং ডায়াবেটিস ফর এ লং টাইম।
আমার বাবা অনেক সময় ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন। তাহলে এখানে আমরা হ্যাভিংটা কোন অর্থে ব্যবহার করলাম? ভোগা অর্থে ব্যবহার করলাম। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। ধরো তোমার কাছে অনেক সময় ধরে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমার পছন্দের সেটা তুমি রেখে দিয়েছো, তাহলে ওই সময়টা অনেক সময় ধরে তোমার কাছে আছে, এটা তুমি ইংরেজিতে বলবে বা লিখবে কিভাবে? দেখো, আই হ্যাভ বিন হ্যাভিং এ ডিকশনারি সিন্স 2005। 2005 সাল থেকে আমার কাছে একটা ডিকশনারি রয়েছে। তাহলে এখন এটা 2020, সেটা 2005 থেকে তোমার কাছে রয়েছে। কতদিন ধরে তোমার কাছে রয়েছে? তাহলে হ্যাভিংটা, তাহলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে পেরেছো যে অনেক সময় ধরে কারোর কিছু থেকে আসছে বা হয়ে আসছে, এরকম অর্থে আমরা হ্যাভ ভার্বকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারি। আর এই সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিয়েছো, এখানে উই হ্যাভ বিন হ্যাভিং, এখানে হ্যাজ বিন হ্যাভিং। কারণ হ্যাজ কেন? কারণ সৈকতটা একটা নাউন, আর আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কি বসাই? হ্যাজ। তাহলে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিশ্চয়ই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আশা করব। এরকমভাবে দেখলে তো তোমরা হ্যাভ ভার্বকে কত নতুনভাবে হ্যাভ ভার্বের ব্যবহার শিখলে। এটাকে যদি তোমরা টেন্সের আকারে না শিখতে তোমরা কি বুঝতে পারতে? তাহলে ইম্পর্টেন্সটা বুঝতে পারলে কেন আমরা হ্যাভ ভার্বটা শিখেছি তাহলে আমরা প্রেজেন্ট টেন্স হ্যাভ ভার্বের শিখে নিলাম। এরপরের ক্লাস থেকে আমরা হ্যাভ ভার্বের পাস্ট টেন্সটাকে ডিটেলে আলোচনা করে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।